এছাড়া খসড়া আইনে একজন সরকারি কর্মকর্তাকে স্বীয় পদে চাকরিরত থাকা অবস্থায় ছুটি নিয়ে কমিশনার হিসেবে নিয়োগের একটা বিধান সৃষ্টি করা হয়েছে। আমরা যথেষ্ট হয়রানির শিকার হয়েছি বা দেশবাসী হয়রানির শিকার হয়েছে। একটা যারা যারা অবসরপ্রাপ্ত তাদের একটা আবাসন স্থল তৈরি করে, এখন যারা সরকারি কর্মরত আছেন তারা ছুটি নিয়ে এসে কমিশনার হতে পারবেন, কমিশনার নিয়োগ দিতে পারবেন। কী ধরনের আবদার সেটা আমরা উপলব্ধি করতে পারছি। কাজেই এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এটাকে এই বিষয় করে এই ধারাটি বাতিল করতে হবে। রাসায়নিক কমিশনের লিখিত অনুরোধের ভিত্তিতে এবং কমিশনের অনুমোদন সাপেক্ষে যেটা বলা হচ্ছে যে 30% সরকারি কর্মকর্তা কমিশনের যে কমিশনের জনবল তার সর্বোচ্চ 30% হতে পারবে সরকারি কর্মকর্তা। অর্থাৎ এইটাকে বাস্তবে এবং যখন আমাদের দেশের সংস্কৃতি কি বলে, এই ধরনের প্রতিষ্ঠানে উচ্চ পদে যারা ম্যানেজারের দায়িত্ব থাকে বা গভর্নেন্সের দায়িত্ব থাকে তাদেরকে কিন্তু সরকারের আমলাদেরকে সেই পদগুলোতে প্রেরণ করা হয়। 30% যদি সেখানে থাকে তাহলে পুরোপুরি সরকারের কর্তৃত্বাধীন একটা প্রতিষ্ঠান হবে, যেটি আমরা কোনো অবস্থায় গ্রহণযোগ্য মনে করি না। এছাড়া 2025 সালের অধ্যাদেশে গঠনের ক্ষেত্রে কমিশন গঠনের ক্ষেত্রে কমিশনারের মধ্যে কমপক্ষে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্য, কমপক্ষে 2 জন নারী সদস্য রাখার বাধ্যবাধকতা ছিল। সেটি নতুন যে প্রস্তাবনা আছে সেটা সেখান থেকে বাতিল করা হয়েছে বা রহিত করা হয়েছে। অর্থাৎ আমরা যেটা চাই খসড়া আইনের ধারা 5-এ কমিশনের চেয়ারপারসন ও কমিশনারগণ নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বা প্রতিবন্ধিতা সহ ব্যক্তি বা জেন্ডার বৈচিত্র্য সহ অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্য এবং নারী পুরুষের সমতা নিশ্চিত করতে কমপক্ষে 2 জন নারী সদস্য সুস্পষ্ট রাখার সুস্পষ্ট বিধান যুক্ত করতে হবে। আমরা সকল ডাইভার্সিটির প্রতিনিধিত্ব চাই, শুধু আমরা চাই হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ চাই সেটা নয়, এটা কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড যেটা আছে সেটা কিন্তু পরিষ্কারভাবে প্যারিস প্রিন্সিপাল সহ বিভিন্নভাবে সেটাকে ইনক্লুসিভ একটা কমিশন গঠনের কথা জোরালোভাবে প্রস্তাবনার মধ্যে আছে বা শর্তাবলীর মধ্যে আছে। এরপরে হচ্ছে খসড়া আইনের ধারা 4-এ কমিশনের প্রধান কার্যালয় ঢাকায় হবে এবং প্রতি বিভাগে বিভাগের কার্যালয় থাকবে। এই বিষয়টিও ডাইলিউট করা হয়েছে, সেটাকে রহিত করা হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশের মানে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস, যে সংস্কৃতি, সেটাকে কার্যকরভাবে প্রতিহত করার জন্য শুধু ঢাকায় কার্যালয় থাকলে হবে না, বিভাগীয় এবং জেলা পর্যায়ে কার্যালয় অপরিহার্য বলে আমরা মনে করি। এটি রাখার সুযোগ এমন না যে চট করে 6 মাসে 1 বছরে সেটা করে ফেলতে হবে। এটা পর্যায়ক্রমে যেন এটার বিকেন্দ্রীকরণের সুযোগ থাকে, সেটিকে আমরা নিশ্চিত করার জন্য প্রস্তাব করি। খসড়া আইনের সামাজিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কমিশনের সুনির্দিষ্ট প্রতিরোধ ভূমিকা, বিভিন্ন অংশীজনের নাগরিক সমাজ বা এনজিওদের সাথে সম্পৃক্ততা, সচেতনামূলক শিক্ষা এবং শিক্ষা প্রশিক্ষণ, গবেষণামূলক কার্যক্রম পরিচালনা ইত্যাদি ছিল। এগুলো অন্তর্ভুক্ত করা হয় নাই। এখন আমরা সেগুলোকে পুনর্বহাল চাই। বিশেষ করে খসড়া আইনের যে কথা বললাম, কিছু নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে। প্রথম হচ্ছে যে মানবাধিকার বিষয়ে কর্মরত নাগরিক সমাজ বা এনজিওর সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, মানে জাতীয় মানবাধিকার কমিশন যেন নিয়মিত এনজিওদের সাথে যারা মানবাধিকার বিষয়ে কাজ করেন, গণমাধ্যম সহ সকলের সাথে যোগাযোগ বজায় রাখেন। মানবাধিকার রক্ষা সম্পর্কিত শিক্ষা কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করা। আমাদের একটা জায়গা হলো যে আমাদের মানবাধিকার জাতীয় পর্যায়ে, মানে সাধারণ মানুষের মধ্যে থেকে শুরু করে সকল পর্যায়ে মানবাধিকার সংস্কৃতি তৈরি করতে হবে, সুযোগ বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে এবং সেই লক্ষ্যে এই ধরনের সুপারিশমালাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। মানবাধিকার বিষয়ে প্রচারণা করতে হবে, এগুলো তো অবভিয়াস, এটা করতে হবে, কিন্তু এটা আইনের মধ্যে কেন নাই সেটা আমরা বুঝতে পারি না। মানবাধিকার সংরক্ষণের জন্য সংবিধান বা আপাতত বলবৎ কোন আইনের অধীনে স্বীকৃত ব্যবস্থাতে পর্যালোচনা করা এবং উক্ত ব্যবস্থাসমূহের সংশোধন, সংযোজন, পরিবর্তন, পরিমার্জন এবং কার্যকর বাস্তবায়নের জন্য সরকারের নিকট সুপারিশ করা। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন, মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে কোনো প্রতিকারের বিষয়ে প্রয়োজনীয় গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম সহ প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করা এবং সেই লক্ষ্যে ক্ষেত্রমত প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়নের ক্ষেত্রে সরকারের পরামর্শ সহযোগিতা প্রদান করা এবং অগ্রসর ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী সহ ব্যক্তি, জেন্ডার বৈচিত্র্য সহ নারী, শিশু, কৃষক, শ্রমিক ইত্যাদি জনগোষ্ঠী যারা সুবিধা বঞ্চিত বা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের অধিকার নিশ্চিতকরণ বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য
সুনির্দিষ্ট কার্যক্রম বা কাঠামোবদ্ধ ব্যবস্থা গ্রহণের জন্য বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে। সরকার হয়তো বলতে পারে যে এগুলো বিধিমালার মধ্যে আসবে, কিন্তু বিধিমালার প্রণয়নের এখতিয়ারও আবার সরকারের হাতে রেখে দেওয়া হয়েছে। এটাও আমাদের প্রতিবাদের বিষয় আছে। কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি বিধায় আমরা আইনের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করছি। খসড়া আইনের ৩৬-১ সংশোধন করে সরকার প্রতি অর্থ বছরে, এটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে বিষয়টির আমরা রাখা অপরিহার্য মনে করি, প্রতি বছর কমিশন তাদের প্রস্তাবনা দিবে, বাজেট প্রস্তাবনা দিবে, এবং কমিশন থেকে যে প্রস্তাবনা সরকার পাবে, সেই বাজেট সরকার অনুমোদন করবে শুধু মানে স্বাভাবিকভাবে নয়, এটিকে চার্জড এক্সপেন্ডিচার বা সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় হিসেবে বাজেট অর্থ বরাদ্দ দিতে হবে। এটি আমরা স্পেসিফিক্যালি জাতীয় মানব অধিকার কমিশনের বাজেটের জন্য এটা চাই, যেন চার্জড এক্সপেন্ডিচার বাধ্যতামূলক অর্থ, যেটা দায়যুক্ত ব্যয়, যেটা বাজেটের দায়যুক্ত ব্যয়, সে তার অংশ হিসাবে মানবাধিকার কমিশনের বাজেটকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং একই সাথে এর মধ্যে বাজেটের পাশাপাশি বিশেষ করে উল্লেখ করে, যেহেতু একটা বিধান আছে যে তাদের যারা কমিশনার তাদের তাদের জন্য পদেয় বেতন ভাতা বা পারিশ্রমিক ইত্যাদি, সেগুলো সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় হিসাবে পরিশোধের জন্য ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য এই ধরনের এই প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য বলে আমরা মনে করি। খসড়া আইনের কমিশনের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য খসড়া আইনের ধারা 40 সংশোধন করে এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণ করবে কমিশন রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা প্রবিধান প্রণয়ন করতে পারবে। তবে শর্ত থাকে যে প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত কমিশন লিখিত আদেশ দ্বারা পদ্ধতি নির্ধারণ করবে, এবং কমিশন তার কার্যক্রম নির্বাহের ক্ষেত্রে উক্ত পদ্ধতি অনুসরণ করবে। এরূপ একটা ধারা সংযুক্ত করতে হবে। কারণ বর্তমান খসড়ায় যেটা আছে, সরকারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে বা ক্ষমতা দেওয়া হয়েছে কমিশনের জন্য যে আইনটি, তার উপর ভিত্তি করে বিধিমালা প্রণয়নের জন্য। আমরা সেটা কমিশনের হস্তান্তর চাচ্ছি, এবং যতদিন পর্যন্ত সেটি কমিশন নিজেরা করতে না পারবেন ততদিন পর্যন্ত তারা এর মাধ্যমে তারা সেটি তাদের নিজস্ব কার্যনির্বাহ করবে, যে এই ধারাটি সংযুক্ত করতে হবে বলে আমরা মনে করি।